ন্যায় বিচারের প্রশ্নে অধস্তন আদালতের চেয়ে উচ্চ আদালতের ক্ষমতা বেশি এবং এই ক্ষমতা আইনের মাধ্যমে নির্ধারণ করা নেই। অর্থাৎ পরিস্থিতির উপর নির্ভর করে উচ্চ আদালত কখন আইনের কেমন ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট করবে। তারই একটি ক্ষমতা হচ্ছে 561A, যা আমরা অনেকে কোয়াশমেন্ট নামে জানি। কিন্তু এটি শুধু কোয়াশমেন্ট বা বাতিল এর মধ্যে সীমাবদ্ধ না। এই ক্ষমতাটি এক্সারসাইজ করে থাকেন মহামান্য হাইকোর্ট বিভাগ। এখন আমরা জানব এই ক্ষমতাটি কখন এক্সারসাইজ করা যায়। এমন অনেক পরিস্থিতি রয়েছে যখন দেখা যায় যে যিনি মামলা দায়ের করেছেন, অর্থাৎ বাদী বা কমপ্লেইনেন্ট, তিনি অসৎ উদ্দেশ্যে মামলাটি দায়ের করেছেন, বা এই মামলাটি খুবই অপ্রয়োজনীয় আকারে তিনি আদালতে এনেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনি যে সমস্ত অভিযোগ করেছেন তা প্রমাণে কোনো সাক্ষ্য প্রমাণ আনতে পারেননি, যেটাকে বলা হয় কেস অফ নো এভিডেন্স। অর্থাৎ এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই, কোনো দালিলিক সাক্ষী নেই, কোনো সিসিটিভি ফুটেজ বা ইলেকট্রনিক সাক্ষ্য নেই, কোনো ডিএনএ এভিডেন্স নেই, যেমন রক্ত, সিমেন, স্পার্ম বা হেয়ার। এমন কোনো সাক্ষ্য তিনি আদালতে আনতে পারেন নাই বা দিতে পারেন নাই, কিন্তু মামলাটি চলছে। একটা সাক্ষ্য প্রমাণ ছাড়া যখন একটা মামলা চলে, সেটা চলতে পারে 2 বছর, 4 বছর, 5 বছর, কিন্তু সর্বশেষে গিয়ে কি হবে? যদি কোনো মামলায় সাক্ষ্য প্রমাণ না থাকে, তাহলে আসামি খালাস পাবে। তাহলে যেই মামলার কোনো ফলাফল নেই, যে মামলায় বোঝা যাচ্ছে যে সর্বশেষ এই মামলা টিকবে না, এই মামলায় আসামি খালাস পাবে, তাহলে ওই মামলাটাকে উচ্চ আদালতের ভাষায় বলতে হয় ইট শুড বি কিলড ফ্রম ইটস ইনসেপশন। অর্থাৎ এটির জন্ম থেকে এটিকে মেরে ফেলা উচিত। তা না হলে এটি যেমন বাদী, বিবাদী বা আসামি, আদালত উভয়ের সময় এবং অর্থের অপচয় করবে, যা কখনোই কাম্য নয়। এটি ন্যায় বিচার পরিপন্থী। তাছাড়া এমন অনেক সিচুয়েশন তৈরি হয় যখন আননেসেসারি একটা ক্রিমিনাল মামলা বা ফৌজদারি মামলা দায়ের করা হয়। যেমন ঘটনাটা যেটা ঘটছে সেটা একটা দেওয়ানি বিরোধ, জমি সংক্রান্ত কোনো একটা বিরোধ, কিন্তু ওই জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই চাপ দেওয়ার উদ্দেশ্যে, ফোর্স টু অ্যাপ্লাই ফোর্স, একটা ক্রিমিনাল মামলা ফাইল করে দেওয়া হলো। যদি এটি প্রমাণ করা যায় যে বিরোধটি ছিল দেওয়ানি প্রকৃতির বা সিভিল ইন নেচার, কিন্তু ওইটিকে বাইপাস করে এটিকে একটা ক্রিমিনাল ক্লথিং দেওয়া হয়েছে। অর্থাৎ ভিতরে এটা একটা শিয়াল, কিন্তু উপরে যে পোশাকটা পরানো হয়েছে সেটা একটা নেকড়ের। তাহলেও 561A বা কোয়াশমেন্টে উচ্চ আদালতে আসা যাবে। উচ্চ আদালত বিষয়টা বিবেচনা করে মামলাটাকে কোয়াশ করে দিবে বা স্টে করে দিবে। অনেক সময় দেখা যায় এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে একটা মামলা করাই যথেষ্ট ছিল, ক্রিমিনাল মামলা, কিন্তু ভিন্ন ভিন্ন বাদী, ভিন্ন ভিন্ন এজাহারকারীকে দিয়ে মোর দেন ওয়ান ক্রিমিনাল কেস ফাইল করা হয়েছে। এমন পরিস্থিতিও দেখা যায় যেখানে মামলা করা উচিত ছিল ঢাকাতে, কিন্তু একের অধিক বাদী দিয়ে ঢাকা, নরসিংদী, কুমিল্লা, বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়েছে। এমন পরিস্থিতিতে যদি দেখানো যায় যে সবগুলি মামলার প্রকৃতি এবং ঘটনা প্রায় একই প্রকৃতির, তখন উচ্চ আদালতে এসে সকল মামলাগুলিকে চ্যালেঞ্জ করা যাবে এবং উচ্চ আদালত সেই মামলাকে কোয়াশ অথবা স্টে করবে। অনেক সময় দেখা যায় যে মামলায় যে প্রকৃত ঘটনা ছিল সেই ঘটনা চেঞ্জ করে ফেলা হয়েছে। দেয়া হয়েছে একটি লাঠির মাধ্যমে আঘাত, কিন্তু দেখানো হয়েছে যে তাকে কোনো ধারালো ছুরির মাধ্যমে আক্রমণ করা হয়েছে।
অর্থাৎ ঘটনা চেঞ্জ করার ফলে আইনের ধারা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে আইন পরিবর্তন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ঘটনা বিভিন্ন সময় আরো ঘটনা বাড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে বা কিছু ক্ষেত্রে আইনজীবীদের পরামর্শে যা ঘটেছে তার চেয়ে আরো অতিরঞ্জিত করে ঘটনা উপস্থাপন করা হয়। ওই একই কথা যা প্রমাণে কোনো সাক্ষ্য প্রমাণ নেই। যেমন আপনি অভিযোগ করলেন যে আপনাকে দা দিয়ে আঘাত করা হয়েছে। দায়ের কোপের দাগ তো থাকবে। কিন্তু না, প্রকৃতপক্ষে আঘাত করা হয়েছিল লাঠি দিয়ে। সেক্ষেত্রে কোয়াশমেন্টে আসা যাবে। ঘটনা চেঞ্জ, আইন চেঞ্জ, সেক্ষেত্রে কোয়াশমেন্টে আসা যাবে। এমন অনেক সিচুয়েশন থাকে, মিডিয়ার প্রেশার, অনেক ক্ষেত্রে স্থানীয় ইউপি মেম্বার্স, চেয়ারম্যান, প্রশাসনের চাপে দেখা যায় যে পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সি নিরপেক্ষ কাজ করতে পারে না বা নিউট্রাল কোনো ইনভেস্টিগেশন তারা করতে পারে না। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বায়াসড থাকে বা আন্ডার প্রেশার থাকে। প্রেশার ফ্রম হোয়াট? প্রেশার ফ্রম পাবলিকস, মিডিয়াস, এরকম হয় যেগুলো ভাইরাল হয়ে যায় ঘটনা সেগুলোর ক্ষেত্রে। তখন দেখা যায় যে আসামি ন্যায় বিচার পাবার সম্ভাবনা একদমই ক্ষীণ। কোনোভাবেই তাকে ন্যায় বিচার দেওয়া হয়তো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আপনি উচ্চ আদালতে আসতে পারেন এবং বিষয়টি একটা যথোপযুক্ত সময় স্টে থাকতে পারে। বা আদালত যদি দেখে যে এই মামলাটি চলতে দিলে আসামি পক্ষ তার আত্মপক্ষ সমর্থনের কোনো অপরচুনিটি পাবে না বা আলটিমেটলি তার সাথে অবিচারই হবে, তাহলে আদালত এই মামলাটিকে কোয়াশ বা স্টে করে দিবে। অনেক সময় দেখা যায় যে ভুল ধারায় মামলা করা হয়েছে, যা কিছু অপরাধ না তাকে অপরাধ হিসেবে দেখানো হয়েছে। যেমন স্কুল ফাঁকি দিয়ে বা কলেজ ফাঁকি দিয়ে একজন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে পার্কে বসে আড্ডা দিচ্ছে। কিছু ধর্ম অনুরাগী পুলিশ ধর্মের আবেগে বশবর্তী হয়ে তাদেরকে নিয়ে আসলো অ্যারেস্ট করে, এনে কোনো একটা ধারায় তাকে মামলা দিয়ে কোর্টে চালান করলো। কিন্তু বাংলাদেশের এক্সিস্টিং কোনো আইনে কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি কোনো পার্কে বসে আড্ডা দেয়, এটি কোনো অপরাধ না। তাহলে দেখা গেল যে কোনো একটা কাজ প্রকৃতপক্ষে সেটা অপরাধ না, কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি বা কেউ তার নিজের আত্মতুষ্টির জন্য সেটাকে একটা অপরাধ বানিয়ে ভুল সেকশনে বা ভুল ধারায় ভুল আইনে মামলা দিয়ে কোর্টে চালান করলো। আলটিমেটলি কোর্টে প্রমাণিত হবে যে এই ধারায় মামলা চলবে না বা এই ধারায় তিনি কোনো অপরাধ করেনি, কিন্তু আমার তো এখানে এই রেমেডিটা যথেষ্ট না। যেখানে পুরো ঘটনাটা পড়লেই বোঝা যাচ্ছে যে এটা কোনো অপরাধ না, সেক্ষেত্রে কেন আমার বিরুদ্ধে 5 থেকে 6 বছর 7 বছর একটা মামলা চলবে? সেই ক্ষেত্রেও উচ্চ আদালতের শরণাপন্ন হওয়া যাবে, অর্থাৎ হাইকোর্টের শরণাপন্ন হওয়া যাবে আন্ডার 561A ফর কোয়াশিং অর স্টেইং দ্য কেস অর এনি আদার রেমেডি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোর্ট আননেসেসারি ইররেগুলারলি ইন্টারফিয়ার করে। এটা বাদীর ক্ষেত্রে হোক বা বিবাদীর ক্ষেত্রে হোক, আমি সাধারণত বিবাদীর কথাই বলছি। আপনি একটা আদেশে সংক্ষুব্ধ, আপনি চাচ্ছেন যে ওই আদেশের বিরুদ্ধে আপনি আপিল ও রিভিশন করবেন, কিন্তু আদালতের কাছে আপনি সময় চাইলেন যে আমি রিভিশন ফাইল করতে বা আপিল ফাইল করতে আমার সার্টিফাইড নকল দরকার, সেগুলি আমি তোলা পর্যন্ত আমাকে সময় দিন। আপনি ফার্দার এগোবেন না বা আপনি এটাকে রায়ে নিয়ে যাবেন না, কিন্তু দেখা যাচ্ছে যে আদালত আপনাকে ওই সময়টা দিচ্ছে না। বা দেখা গেল যে খুব ইররেগুলারলি, যা অন্যর ক্ষেত্রে ঘটছে না আপনার ক্ষেত্রে ঘটছে, এরকম কিছু কাজ বিজ্ঞ বিচারক করছেন। সেক্ষেত্রেও আপনি 561 এতে আসতে পারবেন, উচ্চ আদালতের আশ্রয় নিতে পারবেন। উচ্চ আদালত স্ক্রুটিনি করবে যে সাবঅর্ডিনেট কোর্ট যা করছে তা কি আইন সিদ্ধ? ইজ ইট রেগুলার? ইজ ইট লফুল?
Is it valid under the scheme or spirit of the law? If it is not, court will give you appropriate remedy. অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ আইনের অধীনে কিছু মামলা, যেমন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, নারী ও শিশু নির্যাতন দমন আইন, আর্মস অ্যাক্ট, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, আপিল করার বা রিভিশন করার সময় শেষ। আপনি কোনো কারণে আপিলটা ফাইল করতে পারেন নাই, এই জন্য কি আপনি ন্যায় বিচার থেকে দূরে সরে যাবেন? এই জন্য কি আপনাকে ন্যায় বিচার দেওয়া যাবে না? In this situation, you may prefer 561A. যদিও উচ্চ আদালত দেখে যে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আপনার বিরুদ্ধে আনা হয়েছে বা পর্যাপ্ত কারণ ছিল যে আপনি আপিলটি ওই সময়ের মধ্যে ফাইল না করার, তখন আদালত অ্যাপ্রোপ্রিয়েট ক্ষেত্রে ওই মামলাটিকে কোয়াশ করে দেবে। এছাড়াও একজন বিজ্ঞ আইনজীবী জানেন যে কতগুলি ক্ষেত্রে 561 এতে আসা যায়। আমাদের অনেক পুরাতন একটি আইন আছে যার নাম দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। ওইটার ধারা হচ্ছে 561A। ওইখানে ৩টা উদ্দেশ্যের কথা বলা আছে। একটা হচ্ছে আদালত যে কোনো উপায়ে তার প্রদত্ত কোনো আদেশ কার্যকর করবে, আদালত যে কোনো উপায়ে ন্যায় বিচার নিশ্চিত করবে, এবং আদালত যে কোনো উপায়ে আইনের যে অ্যাবিউস বা অপব্যবহার সেটাকে রোধ করবে। এই ক্ষমতাটা হাইকোর্টের আছে। এখন এগুলো হচ্ছে উদ্দেশ্য, কিন্তু কোনো একটা কাজের জন্য গ্রাউন্ড লাগে যে আপনি কোন গ্রাউন্ডে কোন প্রেক্ষাপটে আদালতের কাছে আসবেন। এটার কোনো সীমারেখা নাই। এটা সময়ে সময়ে নির্ধারণ হবে যে কোন মামলায় কোন পরিস্থিতিতে কোন ব্যক্তির ক্ষেত্রে এইটা অ্যাবিউস অফ দ্য প্রসেস, এটা অবিচার বা এটা আইনের বহির্ভূত কাজ। মামলার এজাহার থাকে, এফআইআর থাকে, ফরওয়ার্ডিং থাকে, জবানবন্দি থাকে, 164 থাকে। এই সবগুলি বিবেচনায় করে একজন লয়ার ডিসিশন নেবেন যে ইজ ইট সুইটেবল ফর 561A অর নট। তো যখন আপনার সন্দেহ হবে যে আমার বিরুদ্ধে যে মামলাটা চলছে এটা এইভাবে চলতে পারে না বা এটা আইন সিদ্ধ না, আইন এরকম হওয়ার কথা না, ঠিক তখনই আপনি একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন ফর 561A। থ্যাংক ইউ।